কলকাতার এপাড়া সেপাড়া ঘুরতে ঘুরতে জি 24 ঘন্টা চলে এলো সিমলায়। সিমলা স্ট্রিট, স্বামী বিবেকানন্দের জন্মস্থান। এই পাড়ার পরতে পরতে এত ঐতিহ্য লুকিয়ে রয়েছে যে মাত্র আধ ঘন্টায় বা 1 ঘন্টায় সে ঐতিহ্যের কথা বলে শেষ করা যায় না। তবু এই পাড়া নিয়ে যারা গর্ব করেন, এই পাড়ার সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, তাদেরই একজন গৌতম দা। আমরা তাকে পেয়েছি। গৌতম দা, আমরা প্রথমেই জানতে চাইব যে আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তা দিয়ে একসময় স্বামী বিবেকানন্দ হাঁটতেন, সেই পাড়ার আপনি একজন বাসিন্দা, এটা ভেবে আপনার কতটা গর্ব? এই যে আপনি যে কথাটা বললেন, এটা তো একটা সত্যিই গর্বের ব্যাপার। প্রথমত হচ্ছে ওই যে আপনি দেখতে পাবেন একটু আগে যে মানে দুখানা জোড়া শিব মন্দির আছে। এই শিব মন্দিরের মধ্যে ওপরে বিবেকানন্দ ধ্যানে বসতেন, ধ্যানে মগ্ন হতেন এবং সাপ ফাপ অনেক বেরিয়ে আসতো, কিন্তু তিনি তাতে কোনো ভয় খেতেন না। জীবজ্ঞানে অর্থাৎ মানুষের জ্ঞানে যদি ভগবানকে সেবা করা যায়, তাহলে সেই সেবার যে অমোঘ ব্রত স্বামী বিবেকানন্দ আজ থেকে কয়েকশো বছর আগে দিয়ে গেছিলেন, সেই ব্রত, সেই ভাবধারা আজও কিন্তু সিমলার এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা অক্ষরে অক্ষরে পালন করে চলে। এবং তাদের পুজোর যে ঐতিহ্য, তার সঙ্গে যে আধুনিকতায় দুয়ের যে মেলবন্ধন, তাতে কোথাও না কোথাও একটা সর্বাঙ্গীন স্বামীজির ভাবধারা থাকে। এবং সেই ধ্যানমগ্ন স্বামীজি পরবর্তীকালে গোটা দেশকে শেখালেন কিভাবে মেডিটেশন বা আধ্যাত্মিকতার মাধ্যমে পৌঁছতে হয় ঈশ্বরের কাছে। উত্তর কলকাতার এই অংশটা পুরোটাই ঐতিহ্যময় এবং এইটাকে আমরা শিবক্ষেত্রও বলতে পারি। স্বয়ং বীরেশ্বর শিব এখানে বিরাজ করছেন। ঠাকুর রামকৃষ্ণদেবের ডাকে বীরেশ্বর শিব সপ্তর্ষি মণ্ডল থেকে এখানে এসেছেন। এই ঘরেই বীরেশ্বর শিবলিঙ্গের নিত্য পুজো করতেন স্বামীজির মাতা। এক অসম্ভব জাগ্রত মন্দির। সেখানে ভুবনেশ্বরী দেবী তিনি পুত্র সন্তান কামনায় দীর্ঘকাল তপস্যায় নিরত ছিলেন এবং তারপরেই তার কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়। কথিত আছে স্বামীজি স্বয়ং সেই বীরেশ্বর শিবের একজন অবতার বলে মনে করেন এখানকার মানুষ। 1863 সালে 12ই জানুয়ারি সূর্যোদয়ের ঠিক 6 মিনিট আগে মায়ের কোল আলো করে এই জায়গাতেই ভূমিষ্ঠ হলেন নরেন্দ্রনাথ দত্ত। তখন অবশ্য এই জায়গার চেহারা এরকম ছিল না। এটা ছিল একটা খোলা ছাদ, যেখানে তৈরি হয়েছিল আঁতুর ঘর। অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বামীজির জন্মভূমিতে, জন্মভিটেতে। এবং তারপর ছোটবেলায় তার যে অজস্র দুরন্তপনার গল্প শোনা যায়, তার সবটাই সংঘটিত হয়েছে এই বারান্দায়, এই ঘরে, এই শয়নকক্ষে, এই পড়ার ঘরে, যা পরবর্তীকালে হয়ে দাঁড়িয়েছে তার কাজের জায়গা। সব মিলিয়ে সিমলার এই বাড়িটায় পা দিলেই কেমন যেন এক অন্য অনুভূতির মধ্যে হারিয়ে যেতে হয়। তাই সিমলা স্ট্রিট এই বাড়িকে নিয়ে গর্ব করে। এই বাড়ির যিনি স্বামীজি রয়েছেন, স্বামী বিবেকানন্দ, তার বলে দেওয়া প্রত্যেকটি কথাকে নিজেদের আজকের উৎসব, অনুষ্ঠান এবং নিত্যদিনের জীবন কর্মধারার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার অবদান তো ভোলার নয়। অন্তরালে থেকে প্রত্যেকটি বিপ্লবীদের মনে তিনি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। সেই স্বামীজি এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই যে বিধান সরণি আগে ছিল কর্নওয়ালি স্ট্রিট, এখান থেকে শুরু করে ওইদিকে শ্যামবাজার, শ্যামবাজার থেকে ওইদিকে বিটি রোড ধরে দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বর থেকেই যেন সেই আধ্যাত্মিক বোমাটা, আধ্যাত্মিক ওভেন, আগুনটা যেন ওখান থেকে শুরু হয়েছিল। গোটা ভারতবর্ষ তথা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন রামকৃষ্ণদেবের ভাবশিষ্য শুধু কেন বলবো, তার ভাবধারা, ভাব যিনি প্রচার করবেন বিশ্বে, সেই স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছিলেন। এই বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে একাধিক শিহরণ জাগানো মুহূর্ত। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে স্বামীজির বসতবাড়ি। স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষ বর্ধমান জেলার অন্তর্গত কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে বাস করতেন। সম্ভবত ইংরেজ আমলের প্রথম দিকে রামনিধি দত্ত এবং তার পুত্র রামজীবন, পুত্র রাম সৌন্দরকে নিয়ে কলকাতার গড় গোবিন্দপুরে চলে আসেন। এখন যেখানে জিপিও, সেখানে বসতবাড়ি নির্মাণ করেন।
1756 সালে নবাব সিরাজদৌল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ ধ্বংসের পর প্রথমে উত্তর কলকাতার সুতানুটির অন্তর্গত মধু রায় লেনের শিমুলিয়া বা শিমলা অঞ্চলে আসেন, কিন্তু সেখানে বৃহৎ পরিবারের সবার স্থান সংকুলান না হওয়ায় তারা এই বাড়িটি করে তোলেন। এই বাড়ি স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে, এই বাড়ি সিমলা স্ট্রিটের অহংকার। একদিকে যদি স্বামী বিবেকানন্দের বাসভবন এবং তার লাগোয়া পাড়া হিসেবে এর ঐতিহ্য থাকে, তাহলে অবশ্যই সিমলার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর ঐতিহ্য বড় কম নয়। সেই পুজোর গল্প বললেও সকাল থেকে সন্ধে গড়িয়ে যাবে। মানিকদা রয়েছেন আমাদের সঙ্গে। এই পাড়ার যে পুজো হয় তার দীর্ঘদিনের সদস্য। পুজোর সব থেকে বিশেষ কোন দুটো কথা আপনার মনে পড়ে এবং সেটা নিয়ে আপনারা বন্ধু বান্ধব সবাইকে একদম বুক চিতিয়ে গর্ব করে বলে বেড়ান? 1975 সালে এখানকার দুর্গাপুজোয় ওপেনিং করতে এসেছিলেন উত্তম কুমার। এই যে জিনিসটা এখনো পর্যন্ত আমার চোখে ভাসছে, তখন আমার বয়স কত হবে, 10 বছর বয়স। এই চোখে ভাসছে এই জিনিসটা, এত সুন্দর এত জিনিস এইভাবে বিবেকানন্দ স্পোর্টিংয়ে এসে উত্তম কুমার যে জমিয়ে দিয়ে গেছিলেন, এই জিনিসটা খুঁজে পাওয়া যাবে না। আর এখানকার পুজো সম্বন্ধে থিম বলুন, থিম তো সব বিবেকানন্দ স্পোর্টিং থেকে বেরিয়েছে। সব এক কালারের ঠাকুর, এক কালারের প্যান্ডেল, কাপড়ের এক কালার, প্ল্যাটফর্মের তলা দিয়ে লোক চলে যাওয়া, সব তো এখান থেকে বেরিয়েছে। এখান থেকে সব ছড়িয়েছে বাইরে। সাবেকিয়ানা পুজো এখন সব থেকে পুরনো বলতে ব্যায়াম সমিতি আছে, বাগবাজার আছে, বিবেকানন্দ স্পোর্টিং। এই তিনটে পুজো বিবেকানন্দ স্পোর্টিং এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ডটা, অভিজাত্যটা লিখে দিয়ে গেছে। স্বামীজির ভাইয়ের হাত ধরে এই পুজোর জন্ম, তিনিই ছিলেন এই পুজোর মূল পৃষ্ঠপোষক এবং তারপর থেকে সেই পুজো আজকে 2024 সালেও এমন একটা পুজো করতে চলেছে। সেই পুজো শুধুমাত্র উত্তর কলকাতার সাবেকিয়ানা, একই রকম ঠাকুর, তার মধ্যে ভক্তিভাব, সেগুলো তো রয়েছে, তার পাশাপাশি প্রতিবার চমক দিয়ে চলেছে। এই যে একটা উত্তর কলকাতার এত বনেদি বা এত ঐতিহ্যবাহী পাড়া, তারা হঠাৎ করে দুর্গাপুজো নিয়ে যে পরীক্ষা নিরীক্ষার পথে গেল, তখন নিশ্চয়ই তদানীন্তন বঙ্গ সমাজে কলকাতা শহরের বুকে এটা নিয়ে বিস্তর টিকা টিপ্পণী সমালোচনা হয়েছে। কি হয়েছিল সেই কথা কিছু শুনেছেন সিনিয়রদের কাছ থেকে, বাবা, ঠাকুরদা, জ্যাঠা, কাকা? সমালোচনা বলতে তো সেরকম কিছু হয়নি। এখন এটা নিয়ে আলোচনাটা আমাদের মধ্যে বিভৎসভাবে বাইরে ছড়িয়েছিল যে বিবেকানন্দ স্পোর্টিংয়ের এই ধরনের ঠাকুর, এই ধরনের প্যান্ডেল, এই ধরনের পুজো, যে এরকম জিনিস আমাদের চোখে কোনোদিন পড়েনি। এই প্রথম দেখছি বিবেকানন্দ স্পোর্টিংয়ের এই ধরনের পুজো, এই ধরনের ঠাকুর। আর তো সমস্ত বড় বড় লোক এখানে ইনভলভই ছিল পুজোতে। মান্না দে ছিলেন, ছায়াদেবী ছিলেন, অনেক বড় বড় ধরনের লোক। ভূপেন দত্ত তো এখানকার সভাপতি ছিলেন দুর্গাপুজোর, উনি তো পুজোটা শুরু করেছিলেন। ওনার নেতৃত্বে অনেকেই এখানে পুজো ছিল। তখন তো আমরা প্রচুর ছোট, অনেক ছোটই ছিলাম। তা আরও বড় বড় লোকেরা ছিল এই পুজোর সঙ্গে। ছায়াদেবীর গল্প বলছিলেন, ছায়াদেবীকে তো আমরা প্রত্যেকে দেখেছি, আমাদের সিনেমা জগতের একজন অবিসংবাদী তারকাই বলা যায়। সেই ছায়াদেবী কিভাবে এই পুজোর সঙ্গে ইনভলভ? তিনি কি এখানে থাকতেন নাকি? এখানে কোন বাড়ি? ওনার বাড়ি হচ্ছে মদন ঘোষ লাইনে, খুব সম্ভবত 7 নম্বর বাড়িটা হচ্ছে মদন ঘোষ লাইনে। উনি তো এই বাড়িরই, এই পাড়ারই বাসিন্দা। এই পাড়ায় পুজোর সঙ্গে প্রতি বছরই ইনভলভ ছিল, প্রতি বছর ওপেনিং করতো, ওপেনিংয়ের সময় আসতো। আরও নানা কারণে আমাদের এখানে অনুষ্ঠান ক্লাবের মধ্যে হলে উনি অ্যাটেন্ড করতো। মান্নাবাবু যখন পুজোর পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এগিয়ে আসতেন, মান্না দে তার বিপুল জনপ্রিয়তা তখন, তিনি তখন একই সঙ্গে বম্বেতে গাইছেন, তিনি তখন একই সঙ্গে টালিগঞ্জে গান গাইছেন। তার প্রত্যেকটা প্লেব্যাক সিং একেবারে সারা ভারতবর্ষকে কার্যত আন্দোলিত করে তুলছে। সেই অবস্থার মধ্যে এই পাড়ার বাসিন্দা মান্না দে, তিনি সময় বার করে পুজোয় দিতে পারতেন সময়, মানে তিনি কতটা ইনভলভ থাকতে পারতেন? কম থাকতেন, খুব কম থাকতেন। সময়টা তো ওইখানে থেকে আসাটা একটা প্রবলেম ছিল। উনি তো শুটিং গান ছাড়া তো সময় পেতেন না, এলে একবার ঢুমেরেই যেত, এরকম একটা ব্যাপার ছিল। সেরকমভাবে উনি এখানে প্রতি বছরের সেরকম টাইম সময় দিতে পারতেন না, কিন্তু আসতেন। ভারতীয় সনাতন হিন্দু ধর্মের প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ, তার সঙ্গে সঙ্গে রূপলী পর্দার জনপ্রিয় সেই সময়ের ডাক সাইটে তারকা ছায়াদেবী,
তার সঙ্গে ভারত কাঁপানো, কার্যত বিশ্ব কাঁপানো সঙ্গীত শিল্পী মান্না দে, তার সঙ্গে পুজোর ঐতিহ্য, পুজোর বৈচিত্র্য, পুজোয় থিম নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা। তখনকার দিনে তাকে বলা হতো আর্টের ঠাকুর। এই এত রকম গল্প এই পাড়ায় লুকিয়ে রয়েছে, যে গল্পের কোনটা মন দিয়ে শুনবেন আর কোনটা আপাতত শুনে বাকি গল্প শোনার জন্য পরে হাতে সময় রেখে দেবেন, নিশ্চয়ই এটা নির্ধারণ করা বেশ কঠিন। আপনারা নির্ধারণ করতে থাকুন, আমরা আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি, কারণ আপনার পাড়ায় জি24 ঘন্টা। শঙ্করদা বলছিলেন, মানে এই পুজোর শঙ্করদা, যে এই পাড়ার পুজো কিভাবে কালে কালে বিবর্তনের পথে পা বাড়ালো। সাহসী এমন কিছু সিদ্ধান্ত এই পাড়ার দুর্গাপুজোয় নেওয়া হয়েছিল, যে সিদ্ধান্তগুলো সেই সময় দাঁড়িয়ে কলকাতার কোনো পুজো কমিটি ভাবতেই পারতো না। শঙ্করদা প্রথম যে সাহসী সিদ্ধান্ত এই সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব নিল, সেটা হচ্ছে গতানুগতিক সাবেকি যে প্রতিমা, সেই প্রতিমার গড়ন, তার রং, তার কাঠামো আমূল বদলে ফেলা হলো। এই সাহসী সিদ্ধান্তটা কোন বছরে বসে নেওয়া হয়েছে? 1972 সালে প্রথম এই সাবেকি এনার থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়, পুরোটাই সিদ্ধান্ত নেয় আমাদের শ্রদ্ধেয় কানাই মালাকার, এবং তিনি ঠাকুর করেন। গোরাচাঁদ পাল তার শিল্পী ছিলেন। কিন্তু এই পুজোর আবার একটা প্রতিষ্ঠাতার এই নিয়ে, এই পুজোটা দুর্গা পুজোটা নিয়ে একটা অনেক গল্প আছে। সারা ভারতবর্ষে মনে হয় প্রথম যে এই পুজোয়, এই দুর্গা পুজোয় সব ধর্মের লোকেরা এখানে এসে পুজোয় পার্টিসিপেট করেছেন। ঐতিহ্য বা আধ্যাত্মিকতার কথা যদি বাদও দেওয়া যায়, তাহলেও এই পাড়াতে একেবারে মানিকজোড় হিসেবে রয়েছে দুই সেলিব্রিটির বাড়ি। একটি বাড়ি ছায়াদেবীর 8 নম্বর, আরেকটি বাড়ি হচ্ছে 9 নম্বর, যেটি মান্না দের বাড়ি। মান্নাদের বাড়িটি তৈরি করে গেছিলেন তার কাকা কৃষ্ণচন্দ্র দের বাবা। তারপরে বংশ পরম্পরায় মান্না দে এবং তার বর্তমান প্রজন্ম এখনো পর্যন্ত উত্তর কলকাতার এই বাড়িতেই রয়েছে। সাধারণত আমরা অন্য পাড়ার ক্ষেত্রে দেখি একটি পুরনো বাড়ি, সেটি নানা ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে ভাড়াটিয়া রয়েছে, তার কোনো কোনো অংশ বিক্রি হয়ে গেছে, কোনো কোনো অংশ আবার সম্পূর্ণ সংস্কার বা রিনোভেট হয়েছে। কিন্তু মান্না দের ঐতিহ্যের কথা ভেবে তার এই বাড়িটি এখনো পর্যন্ত জলজল করছে স্বমহিমায়। ঠিক যেভাবে বাড়িটি তৈরি হয়েছিল, একদম অবিকল সেই চেহারাতেই এই বাড়ি রয়েছে সিমলা স্ট্রিটে। সাধনা এবং অধ্যাবসায়ের চরম পর্যায়ে গিয়ে একজন শিল্পী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন, তখন তিনি কিংবদন্তি হয়ে যান। আমরা এই মুহূর্তে বসে রয়েছি সিমলা স্ট্রিটে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দের অনুশীলন ঘরে। এই ঘরেই চলতো তার সাধনা অনুশীলন। এই কারণেই, কারণ কাকা কৃষ্ণচন্দ্র দে ছিলেন বড়ই কঠোর একজন সঙ্গীত শিক্ষক। কথিত আছে মান্না দের ঠিক সামনে একটা ছোট্ট ভাঁড় রেখে দেওয়া হতো। মান্না দে হারমোনিয়ামে কসরত করতেন এবং যতক্ষণ না পর্যন্ত মাথার ঘাম সেই একটা ছোট্ট ভাঁড় ভরিয়ে দিত, ততক্ষণ পর্যন্ত এক টানা করে যেতে হতো রেওয়াজ। এরকম অনেক গল্প, অনেক কথা জড়িয়ে রয়েছে প্রায় 250 ছুঁই ছুঁই এই বাড়িকে ঘিরে, যে বাড়ির একতলায় এটাই ছিল কাকা কৃষ্ণচন্দ্র দে এবং তার ভাইপো মান্না দের সাধনা কক্ষ। আজও এই ঘরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এরকম একাধিক নিদর্শন ছড়িয়ে রয়েছে, যাতে এই ঘরে পা পড়লেই যেন নিজের অজান্তেই কানে ভেসে আসে মান্নাদের একটার পর একটা কালোজয়ী গান। অ্যাডেড এলাকা ধরলে কলকাতা পুরসভায় এই মুহূর্তে সব মিলিয়ে 144টা ওয়ার্ড রয়েছে। গোটা কলকাতা পুরসভা এলাকার মধ্যে রয়েছে 3500-এরও বেশি পাড়া। তবু যখনই সিমলায় এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পাড়া অর্থাৎ সিমলা স্ট্রিটে আমরা পা রাখি,
তখন এই পাড়ার বাসিন্দারা নিজেদের এই ঐতিহ্য, হেরিটেজ, দুর্গাপুজো, স্বামী বিবেকানন্দ নিয়ে এমন গর্ব অনুভব করতে থাকেন যে বারবার ফিরে আসতে ইচ্ছা করে এই পাড়ায়। আপনার পাড়া তো যেতে পারি আমরা, আপনার পাড়ায় আমাদের ডাকতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর অবশ্যই মনে রাখবেন, জি24 ঘন্টা এবার থেকে ঘুরবে পাড়ায় পাড়ায় এবং আপনার পাড়ায় জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।